ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। প্যারাডাইস লস্ট বুক 1 পার্ট 23। আজকের ক্লাসে আমরা প্যারাডাইস লস্টের বুক 1 এর পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব। আশা করছি প্যারাডাইস লস্টের পার্ট 1 থেকে পার্ট 22 পর্যন্ত সবাই প্রত্যেকটি পার্ট ক্রনোলজিক্যালি ভালোভাবে ফলো করেছো। যদি না করে থাকো অবশ্যই সেই সমস্ত অংশের ভিডিওগুলি আগে দেখে নেবে, তাহলে তোমাদের আজকের এই পার্ট 23টা বুঝতে সুবিধা হবে। প্যারাডাইস লস্ট পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের সিলেবাসে, এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সিলেবাসে ইনক্লুড রয়েছে। তাই তোমরা যারাই প্যারাডাইস লস্টের বুক 1 এর এই সমগ্র অংশের ওপরে নোটস বা পিডিএফ পেতে চাও, তারা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। এছাড়াও পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, মাদ্রাসা সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি, টেট, বিপিএসসি 4.0, নেট, সেট, এছাড়াও এসএলএসটি, এই সমস্ত এক্সাম ওরিয়েন্টেড গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়ের ওপরে ফুল সিলেবাস, নোটস, ওয়ান লাইনার্স এবং পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আশা করছি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলি তোমাদের আগামী পরীক্ষার ক্ষেত্রে ভীষণই হেল্পফুল হবে। অল নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। এছাড়াও প্রত্যেকটি এক্সাম রিলেটেড ফুল সিলেবাস বেসড পেইড মেম্বারশিপ গ্রুপও তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাচ্ছ, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা যারাই আগামীতে এই সমস্ত এক্সামের প্রিপারেশন নিতে চলেছো, তোমরা চাইলে খুব স্বল্প মূল্যে মান্থলি আমাদের এই পেইড মেম্বারশিপ গ্রুপগুলো জয়েন করতে পারো, যেখানে প্রত্যেকটা এক্সামের জন্য তোমাদেরকে ফুললি কিন্তু প্রিপেয়ার করিয়ে দেওয়া হবে, যেখানে থাকবে প্রত্যেকটি টেক্সটের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সহ প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটের আলোচনার পর্ব। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা যে কোনো এক্সাম রিলেটেড যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, পার্ট 22তে আমরা যতদূর আলোচনা করেছিলাম, তারপর থেকে আজকের ক্লাসে আমি লাইন বাই লাইন টেক্সট রিডিং শুরু করছি। আশা করছি সবাই মন দিয়ে ফলো করবে। এর আগের অংশে আমরা কি দেখেছিলাম, যে স্যাটার্ন তার সেই বিশাল বাহিনীর উদ্দেশ্যে একটা লম্বা চওড়া ভাষণ দিচ্ছিলেন, যেখানে তাদের মধ্যে সেই আত্মবিশ্বাস জাগ্রত করতে তিনি তাদেরকে কিভাবে প্রতিশোধটা ঈশ্বরের বিরুদ্ধে তারা তুলবেন সেই নিয়ে একটা ডিটেইল ভাষণ দিচ্ছিলেন। তিনি সেখানে বলছিলেন যে ঈশ্বরের বিরুদ্ধে সরাসরি হয়তো তারা যুদ্ধ করে জিতে উঠতে পারবে না, তাই ঈশ্বরের যা কিছু সৃষ্টি, সেই সমস্ত সৃষ্টিকে হয়তো তারা এবারে ধ্বংস করতে যাবেন, এমনই একটা তিনি ইঙ্গিত দিচ্ছিলেন। বোঝা গেছে? তো দেখো কি বলা হচ্ছে এখানে। দেয়ার স্টুড আ হিল নট ফার হুজ গ্রিজলি টপ বেলজড ফায়ার অ্যান্ড রোলিং স্মোক। স্টুড দাঁড়িয়েছিল হিল পাহাড়, গ্রিজলি ভয়ঙ্কর ভীতিকর, ব্লেজড উগড়ে দিচ্ছিল রোলিং স্মোক ঘূর্ণায়মান ধোঁয়া। নরকের সেই বিস্তৃত প্রান্তরে খুব দূরে নয় একটা পাহাড় দাঁড়িয়েছিল, তার ভয়ঙ্কর শিখর থেকে আগুন এবং সেই ঘূর্ণায়মান ধোঁয়া বের হচ্ছিল। এটা ঠিক যেন আগ্নেয়গিরির মতো, মানে এই পাহাড়টি আসলে একটা আগ্নেয়গিরি। এটা নরকের ভয়ঙ্কর পরিবেশটাকে বোঝাচ্ছে, একই সঙ্গে বোঝাচ্ছে যে সেখানে খনিজ সম্পদ রয়েছে। মানে মিল্টন এখানে নরককে একটা ইন্ডাস্ট্রিয়াল ভলক্যানিক ল্যান্ডস্কেপ হিসেবে দেখাচ্ছেন, যাতে বোঝা যায় দানবেরা এখান থেকে ধাতু সংগ্রহ করবে। কাছেই একটি পাহাড় ছিল, যার ভয়ানক চূড়া থেকে আগুনের হালকা এবং কুণ্ডলি পাকানো ধোঁয়া বের হচ্ছিল। দ্য রেস্ট এন্টায়ার শোন উইথ গ্লসি স্কার্ফ, undoubted sign that in his womb was hid metallic ore, the work of sulfur. দেখো, এন্টায়ার সম্পূর্ণ শোন মানে এসেইছো এনই, যেটা শোন জল জল করছিল, গ্লসি চকচকে, স্কার্ফ মানে খনিজের পাতলা একটা আবরণ, ক্রাস্ট যেটাকে বলে, আর আনডাউটেড সাইন মানে নিঃসন্দেহে প্রমাণ, আর ওম্ব মানে গর্ভ বা ভেতর, হিড মানে লুকোনো, মেটালিক ওর ধাতব আকরিক, আর সালফার মানে তো আমরা জানি গন্ধ। তাহলে কি বলা হচ্ছে, পাহাড়ের বাকি অংশ সম্পূর্ণভাবে এক ধরনের চকচকে খনিজ আবরণে ঢাকা ছিল। এটা ছিল একেবারে নিশ্চিত একটা লক্ষণ। এই চকচকে আবরণ দেখে বোঝা যায় যে পাহাড়ের ভেতরে মূল্যবান ধাতু লুকিয়ে আছে। এখানে মিল্টন দেখাচ্ছেন নরকেও সম্পদ রয়েছে এবং দানবরা সেই সম্পদ ব্যবহার করে মানে সভ্যতা গড়বে তারা, মানে প্যান্ডেমোনিয়াম গড়বে তারা। এটা ছিল এর প্রমাণ যে পাহাড়ের গর্ভে ধাতব আকরিক কিন্তু লুকিয়ে রয়েছে। পৃথিবীর মতো নরকের পাহাড়ের ভেতরেও খনিজ আছে। দেখো, এখানে একটা মাদার ধারণা যেন ব্যবহার করেছেন, পাহাড়ের ভেতরটাকে ওম বলেছেন, তাই না? দ্য ওয়ার্ক অফ সালফার, গন্ধক, মানে এই ধাতব আকরিক আসলে গন্ধকের কাজ বা প্রভাবের ফল। মানে সালফার বাইবেল এবং সেই মধ্যযুগীয় ধারণায় নরকের আগুনের প্রধান উপাদান। মানে বাইবেলে নরককে অনেক সময় বলা হতো যে ফায়ার অ্যান্ড ব্রিমস্টোন। তাহলে এখানে
গন্ধক মানেই হচ্ছে আগুন, নরক, ধ্বংস। এটা নরকের সেই পরিবেশকে বাস্তব আর ভয়ঙ্কর করে তুলছে। তাহলে বলা হচ্ছে কি না, পাহাড়টির বাকি অংশ এক ধরনের চকচকে আস্তরণে উজ্জ্বল দেখাচ্ছিল, যা নিশ্চিতভাবে প্রমাণ করছিল যে এর পেটের ভেতরে ধাতব আকরিক বা সোনা লুকিয়ে আছে। দ্য ওয়ার্ক অফ সালফার, এটা ছিল সালফারের ক্রিয়া। থিদার উইংড উইথ স্পিড আর নিউমেরাস ব্রিগেড হ্যাসেন্ট, এটা ছিল সালফারের ক্রিয়া। সেদিকে ডানায় ভর করে এক বিশাল কর্মী বাহিনী দ্রুত গতিতে ছুটে গেল। দেখো, থিদার মানে তো সেখানে, উইংড উইথ স্পিড দ্রুত ছুটে গেল, নিউমেরাস ব্রিগেড মানে অসংখ্য সৈন্যদল, আর হ্যাসেন্ট মানে দ্রুত গেল। সেই পাহাড়ের দিকে দ্রুত উড়ে গেল অসংখ্য দানবের একটি দল। এই দলটি খনিজ খনন করতে যাচ্ছে, মানে দানবরা পরে প্যান্ডেমোনিয়াম নামে নরকের সেই প্রাসাদ কিন্তু তৈরি করবে। প্যান্ডেমোনিয়ামের রেফারেন্স তাহলে আমরা এখানে দেখতে পেলাম, তাই না? As when bands of pioneers with spade and pickaxe armed forerun the royal camp to trench a field or cast a rampart. তাহলে ব্যান্ড মানে দল, পায়োনিয়ার্স মানে শ্রমিক, স্পেড কোদাল, পিকাক্স মানে গাঁইতি। যেমন ভাবে রাজসেনার আগে আগে একদল শ্রমিক কোদাল ও গাঁইতি নিয়ে কাজ করতে যায়, মানে কি পায়োনিয়ার্সদের রেফারেন্স দেওয়া হচ্ছে যুদ্ধক্ষেত্রে আগে গিয়ে মাটি খনন করা সেই সৈন্যরা এখানে, তাই না? পুরনো যুদ্ধগুলিতে যেরকম হতো মেডিয়েভাল ওয়ারে, সেনাবাহিনী আগে গিয়ে ইঞ্জিনিয়ারিং সেই সমস্ত সোলজাররা কি করতো, আগে চলে যেত। তাদের কাজ কি ছিল? ট্রেঞ্চ মানে খোঁড়া, প্রতিরক্ষা বানানো আগে। তারপরে কি বলা হচ্ছে? ফোরেরান দ্য রয়্যাল ক্যাম্প টু ট্রেঞ্চ আ ফিল্ড। ফোরেরান মানে কি হচ্ছে? আগে আগে যাওয়া। রয়্যাল ক্যাম্প রাজার সেনা শিবির, ট্রেঞ্চ পরীক্ষা খনন করা, যারা রাজা বা সেনাবাহিনীর শিবিরের আগে যুদ্ধক্ষেত্রে গিয়ে একটা পরীক্ষা খনন করছে, ঠিক আছে? মিল্টন এখানে দানবদের তুলনা করছেন যুদ্ধের শ্রমিকদের সাথে। দেখো, এতে বোঝানো হচ্ছে কি দানবরা যেন একটা সংগঠিত সভ্যতা গড়ে তুলেছে। অর কাস্ট র্যাম্পার্ট, কাস্ট তৈরি করা র্যাম্পার্ট দুর্গের প্রতিরক্ষার প্রাচীর, অথবা দুর্গের মতো প্রতিরক্ষা প্রাচীর তারা তৈরি করে। মানে দানবরা নরকে একটা শক্তিশালী রাজধানী তৈরি করতে যাচ্ছে। তাই বলা হচ্ছে, যেমন একদল অগ্রগামী সৈন্য কোদাল এবং কুড়ুল নিয়ে রাজকীয় শিবিরের আগে আগে মাটি খুঁড়ে পরীক্ষা তৈরি করে বা দুর্গ বানায়, সেটাই এখানে বলা হচ্ছে। Mammon led them on, Mammon, the least erected spirit that fell from heaven, for even in heaven his looks and thoughts were always downward bent. তাহলে লেড মানে নেতৃত্ব দিল, দেম মানে সেই দানবের, ম্যামন ধন সম্পদের প্রতি লোভের প্রতীক, সেই দানব মানে দানবদের সেই খনিজ খোঁড়ার কাজে নেতৃত্বকে দিচ্ছিল ম্যামন। ম্যামন হচ্ছে লোভ এবং সম্পদের প্রতি অতিরিক্ত আকর্ষণের প্রতীক। তাই নরকের খনিজ উত্তোলনের কাজে তাকেই কিন্তু নেতা করা হয়েছে। দেখো, তাহলে লিস্ট এরেক্টেড মানে সবচেয়ে কম উঁচু, স্পিরিট দেবদূত, ফেল ফ্রম হেভেন স্বর্গ থেকে পতিত হয়েছে। ম্যামন ছিল সেই পতিত দেবদূতদের মধ্যে সবচেয়ে নিচু মানসিকতার আত্মা। লিস্ট রিজেক্টেড মানে নৈতিকভাবে নিচু, ঠিক আছে? সে কখনো উচ্চ বা আধ্যাত্মিক চিন্তা করতো না। ম্যামন ছিল সেই ফলেন অ্যাঞ্জেল যারা স্যাটানের সঙ্গে বিদ্রোহ করে স্বর্গ থেকে নরকে পতিত হয়েছে। লুকস মানে দৃষ্টি, থট চিন্তা, ডাউনওয়ার্ড বেন নিচের দিকে ঝুঁকে থাকা, কারণ স্বর্গেও তার দৃষ্টি এবং চিন্তা সবসময় নিচের দিকেই থাকতো। ডাউনওয়ার্ড মানে কি? পৃথিবীর বস্তুগত জিনিস, ধন সম্পদ। ম্যামন কখনো ঈশ্বর বা আধ্যাত্মিকতার দিকে মন দেয়নি, সেটাই বলা হচ্ছে যে তাদের নেতৃত্বে ছিল কে? ম্যামন। স্বর্গের পতন হওয়া সেই সমস্ত ফলেন অ্যাঞ্জেলদের মধ্যে ম্যামন ছিল সবচেয়ে নিচু মানসিকতার আত্মা, কারণ স্বর্গে থাকাকালীন তার নজর এবং চিন্তা সবসময় নিচের দিকে থাকতো। সে স্বর্গের রাস্তায় বেছানো সোনা দেখেই বেশি মুগ্ধ হতো। অ্যাডমায়ারিং মোর দ্য রিচেস অফ হেভেন পেভমেন্ট, trodden gold than aught divine or holy else enjoyed in vision beautiful. দেখো, অ্যাডমায়ারিং মুগ্ধ হওয়া, রিচের সম্পদ, পেভমেন্ট মেঝে, ট্রডেন গোল্ড পায়ে চাপা পড়া সোনা, অট মানে হচ্ছে কিছু, ডিভাইন স্বর্গীয় বা ঈশ্বরীয়, হোলি পবিত্র, ভিশন বিউটিফিক মানে ঈশ্বরের পবিত্র দর্শন। তাহলে দেখো কি বলা হচ্ছে যে সে স্বর্গের মেঝেতে থাকা সোনার ঐশ্বর্য দেখে বেশি মুগ্ধ হতো। স্বর্গের রাস্তা বা মেঝে সোনার তৈরি বলে বাইবেলে উল্লেখ আছে। ম্যামন ঈশ্বরের সৌন্দর্যে নয় বরং সেই সোনার দিকেই তাকিয়ে থাকতো সবসময়। মানে মিল্টন বোঝাতে চেয়েছেন মানুষের লোভ কি করে, তাকে আধ্যাত্মিকতা থেকে কিন্তু সরিয়ে দেয়। ঈশ্বরের পবিত্র দর্শনের আনন্দের চেয়েও ম্যামন স্বর্গের সোনার সেই ঐতিহ্যকে বেশি মূল্য দিত। বিউটিফিক ভিশন মানে খ্রিস্টীয় ধর্মে একটা গুরুত্বপূর্ণ ধারণা, সেই ঈশ্বরকে সরাসরি দেখার আনন্দ এখানে প্রকাশ পাচ্ছে। ম্যামন স্পিরিচুয়াল জয়ের চেয়ে সেই মেটেরিয়াল ওয়েলথকে বেশি গুরুত্ব দিত, সেটাই এখানে বলা হচ্ছে। সে স্বর্গের রাস্তায় বেছানো সোনার দেখেই বেশি মুগ্ধ হতো, অর্থাৎ স্রষ্টার পবিত্র ও স্বর্গীয় রূপ দেখে আনন্দ পাওয়ার চেয়ে সোনা দেখতেই তার বেশি আগ্রহ ছিল।
তারপরে দেখো, বাই হিম ফার্স্ট মেন অলসো অ্যান্ড বাই হিজ সাজেশন টট ransacked the center and with impious hands refilled the bowels of their mother earth for treasures better hid. তার কুমন্ত্রণাতেই মানুষ প্রথম ধরিত্রীর বুক চিরে অপবিত্র হাতে খনিজ সম্পদের জন্য সেই লুটরাজ করা শেখে, যা আসলে মাটির নিচেই লুকিয়ে থাকা শ্রেয় ছিল। বাই হিম মানে তার দ্বারা, সাজেশন বা প্ররোচনায় বা উপদেশে, তার টট শেখানো, ঠিক আছে। র্যানসেক তছনছ করা, সেন্টার পৃথিবীর কেন্দ্র। তাহলে মানুষকেও প্রথম ম্যামনই এই শিক্ষা দিয়েছিল। মানে মিল্টন বোঝাতে চেয়েছেন মানুষের মধ্যে সেই ধন লোভ খনিজ খোঁড়ার প্রবণতা ম্যামনের প্রভাব থেকেই এসছে। মানুষ পৃথিবীর গভীর কেন্দ্র পর্যন্ত তছনছ করেছিল এই ম্যামনের প্রভাবেই। মানে বোঝানো হচ্ছে মানুষ পৃথিবীর কেন্দ্র থেকে বা পৃথিবীর গভীরে খনন করে সমস্ত খনিজ পদার্থ তুলে নেওয়া শিখেছে এই ম্যামনের কাছ থেকে। এই যে ইম্পায়াস হ্যান্ডস, ইম্পায়াস মানে কি? পাপপূর্ণ, ধর্মবিরোধী। রেফিল্ড মানে লুট করেছে। বাউলস অন্তস্থ অংশ, মাদার আর পৃথিবীকে মা হিসেবে দেখানো। পাপপূর্ণ হাতে মানুষ তাদের মা পৃথিবী অন্তস্থ সমস্ত অংশ কিন্তু লুট করেছে। মানে আর্থকে মাদার হিসেবে দেখানো হচ্ছে। মিল্টন বলেছেন খনি খোঁড়া মানে হচ্ছে মা পৃথিবীর শরীর কেটে সম্পদ নিয়ে নেওয়া। এতে মানুষের লোভ ও পাপ বোঝানো হচ্ছে। আর ট্রিজার্স মানে ধন সম্পদ। বেটার হিড মানে কি? লুকিয়ে থাকাই ভেতরে ভালো ছিল। মানে সেই সব ধন সম্পদ যেটা আসলেই ওই পৃথিবীর মধ্যে বা ওই পৃথিবীর গর্ভেই লুকিয়ে থাকা ভালো ছিল, মানুষ সেটাকে খুঁড়ে নিচ্ছে লোভে। কার দ্বারা প্রভাবিত হয়ে? ম্যামনের দ্বারা। মানে মিল্টন বোঝাতে চেয়েছেন মানুষের লোভের কারণে প্রকৃতির লুকানো সম্পদ বের করে আনা হয়েছে, তাই না? যেন একটা নৈতিক সমালোচনা এখানে দেখানো হচ্ছে। ম্যামন হচ্ছে ধন সম্পদের দেবতা বা প্রতীক, লোভের প্রতীক সে, নরকের দানবদের একজন নেতা সে। বাইবেলের রেফারেন্স পাচ্ছি আমরা, ইয়ে ক্যানট সার্ভ গড অ্যান্ড ম্যামন, আমরা জানি, তাই না? একসাথে ঈশ্বর এবং অর্থলোভের সেবা করা যায় না। তাহলে স্বর্গের রাস্তা বা মেঝে সোনার তৈরি বলে খ্রিস্টীয় ধর্মগ্রন্থে উল্লেখ আছে, সেটাও আমরা এখানে বুঝলাম। হেভেন্স পেভমেন্ট, মিল্টন এই ধারণা ব্যবহার করেছেন ম্যামনের লোভটাকে বোঝাতে। তাহলে মিল্টন তিনটে বড় ধারণা এখানে দেখাতে চেয়েছেন। ম্যামন হচ্ছে কি? আধ্যাত্মিকতার একদম বিপরীত, ম্যাটেরিয়ালিজম। মানুষের খনিজ উত্তোলন ও সম্পদের লোভ হচ্ছে ম্যামনেরই প্রভাব। আর কি না মিল্টন মনে করেন মানুষ প্রকৃতিকে লুট করছে, লুট করে তারা সভ্যতা বানাচ্ছে। ম্যামন দানবদের খনি খোঁড়ার কাজে নেতৃত্ব দিচ্ছে। সে স্বর্গের সোনার প্রতিও লোভী ছিল। তার প্রভাবেই মানুষ পৃথিবীর গভীরে খনন করে ধন সম্পদ সংগ্রহ করছে। আর মিল্টন এটাকে মানুষের লোভের প্রতীক হিসেবে এখানে দেখিয়েছেন। এই যে সুন হ্যাড হিজ ক্রিউ opened into the hill a spacious wound and digged out ribs of gold. শুন খুব দ্রুত ক্রিউ অনুসারী দল, ওপেন্ড খুলে ফেললো হিল পাহাড়, স্পেশিয়াস বড় বা প্রশস্ত, উন্ড ক্ষত বা কাটা। অল্প সময়ের মধ্যেই ম্যামনের অনুসারীরা কাজ শুরু করে দিল। দানবরা খুব দ্রুত সংগঠিত হয়ে খনিজ খোঁড়ার কাজে তারা লেগে গেল। এই যে দলটা ম্যামনের নেতৃত্বে নরকের পাহাড়ের খনি তারা খনন করছে। তারা পাহাড়ে একটা বড় ক্ষতের মতো গর্ত তৈরি করলো। দেখো এখানে যেন সেই হিল, যে লিভিং বডি, যেন উন্ড তৈরি হয়েছে, তাই না? যেন মেটাফোর এখানে দেখানো হচ্ছে। মিল্টন দেখাতে চান যে খনি খোঁড়া মানে যেন প্রকৃতির শরীরে আঘাত করা। এখানে পাহাড়কে জীবন্ত শরীরের মতো কল্পনা করা হয়েছে। অ্যান্ড ডিগ আউট রিবস অফ গোল্ড, ডিগড খুঁড়ে বের করলো রিবস, পাঁজরের হাড়ের মতো, গোল্ড সোনা। তাহলে তারা পাহাড়ের ভেতর থেকে পাঁজরের মতো সোনার স্তর বের করে আনলো। এখানে পাহাড়কে মানুষের শরীরের সঙ্গে তুলনা করা হয়েছে। রিবস অফ গোল্ড পাহাড়ের ভেতরের সোনার স্তর। মিল্টন বোঝাতে চান মানুষ আর দানবরা প্রকৃতির ভেতর থেকে জোর করে সম্পদ বের করে আনে। দ্রুতই তার দলবল পাহাড়ের গায়ে বড় ক্ষত তৈরি করলো আর সেখান থেকে সোনার পাঁজর বা সোনার স্তূপ বের করে আনলো। Let none admire that riches grow in hell, that soil may best deserve the precious bane. কেউ যেন এতে অবাক না হয় যে নরকেও সম্পদ জন্মায়। আসলে এই সোনা বা সম্পদের মতো মূল্যবান অভিশাপ পাওয়ার যোগ্য স্থান নরকেই। নান মানে কেউ নয়, অ্যাডমায়ার আশ্চর্য হওয়া, কেউ যেন এতে অবাক না হয়। মানে মিল্টন বলছে নরকে ধন সম্পদ থাকা আশ্চর্যের কিছু নয়, এতে যেন কেউ অবাক না হয়। রিচেস ধন সম্পদ গ্রো জন্মায়, হেল নরক, নরকের মাটিতেও ধন সম্পদ পাওয়া যায়। মিল্টন এখানে ব্যঙ্গ করে আয়রনি ব্যবহার করেছেন। ধনসম্পদই প্রায় লোভ এবং পাপের সঙ্গে যুক্ত, তাই না? তাই নরকে ধন থাকাটা তো স্বাভাবিক। দ্যাট সোয়েল মে বেস্ট, সয়েল মানে মাটি, বেস্ট সবচেয়ে বেশি, সেই মাটি হয়তো সবচেয়ে ভালোভাবে ধারণ করতে পারে। ডিজার্ভ মানে প্রাপ্য হওয়া, প্রিসিয়াস মূল্যবান, বেন ক্ষতিকর জিনিস বা অভিশাপ। এই মূল্যবান কিন্তু অভিশাপ স্বরূপ সম্পদ সেই মাটিরই প্রাপ্য। এখানে মিল্টন বলছেন সোনা এবং সম্পদ মূল্যবান হলেও মানুষের জন্য কিন্তু সেটা অভিশাপ। কারণ কি? এগুলো তো লোভ, এগুলো তো যুদ্ধ, এগুলো তো পাপ, সবকিছুরই কারণ হয়ে দাঁড়ায় এগুলো। তাই এরকমটা বলা হচ্ছে।
তাহলে পাহাড়কে আমরা লিভিং বডি হিসেবে দেখলাম, মিল্টন পাহাড়কে মানুষের শরীরের মতো দেখিয়েছেন, উন্ড মানে ক্ষত, রিপস তার পাঁজর, এর মাধ্যমে খনি খোঁড়া হলে প্রকৃতির শরীর যে কেটে ফেলা হয় সেটা বোঝানো হচ্ছে। গোল্ড অ্যাজ প্রিসিয়াস বেন, এখানে সোনা দুরকম অর্থ বহন করছে, প্রিসিয়াস মূল্যবান, বেন অভিশাপ, অর্থাৎ ধনসম্পদ মানুষকে ধ্বংস করতে পারে। মিল্টন এখানে তিনটে বিষয়ে নিয়ে সমালোচনা করেছেন, হিউম্যান গ্রিড নিয়ে, ম্যাটেরিয়ালিজম নিয়ে এবং ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন নিয়ে। মানুষ লোভের কারণে পৃথিবীর ভেতর থেকে সম্পদ বের করছে খুঁড়ে, ধনসম্পদের প্রতি অতিরিক্ত আকর্ষণ মানুষের আধ্যাত্মিকতা নষ্ট করছে, সভ্যতা তৈরির জন্য মানুষ প্রকৃতিকেও আঘাত করতে ছাড়ছে না। তাহলে ম্যামনের অনুসারীরা নরকের পাহাড় খুঁড়ে সোনা বের করে। কবি পাহাড়কে জীবন্ত শরীরের মতো দেখালেন এখানে, যেখানে খনি খোঁড়া মানে হচ্ছে ক্ষত করা। তিনি ব্যঙ্গ করে বললেন যে ধনসম্পদ নরকের মতো জায়গায় জন্মানোই স্বাভাবিক, কারণ সোনা মানুষের জন্য এক ধরনের মূল্যবান কিন্তু ধ্বংসাত্মক অভিশাপ। তাহলে এখানে আমরা সিম্বলিজম, এপিক সিমিলি এই সমস্ত কিছুরই প্রয়োগ দেখতে পেলাম। আশা করি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি। কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। মিল্টনের প্যারাডাইস লস্টের পার্ট 23টা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে এর পরবর্তী অংশটা নিয়ে।